ভারতবর্ষের রাজনীতিতে স্বাধীনতার সময়ে যে সমস্ত রাজনৈতিক নেতার নাম শুনতে পাওয়া যায় তাদের মধ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বা মুখার্জি অন্যতম। শ্যামাপ্রসাদ মুখার্জি এমন একজন রাজনৈতিক চরিত্র যাকে নিয়ে আজও বহু বিতর্ক রয়ে গিয়েছে। কারোর কাছে তিনি ভারত কেশরী, তো কারোর কাছে ইংরেজদের তাবেদার, আবার কারোর কাছে তিনি পশ্চিমবঙ্গের জনক, তো কারোর কাছে বাংলা ভাগের কাণ্ডারি। এছাড়াও তার উদ্যোগে তৈরি হয় চিত্তরঞ্জন লোকোমোটিভ, সিন্ধি সার কারখানা, খড়গপুরে ভারতের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ আইআইটি খড়গপুর। দ্য পেজ অফ হিস্টোরির এই জীবনী পর্বে আপনাকে স্বাগতম। শ্যামাপ্রসাদ মুখার্জি 1901 সালের 6 জুলাই কলকাতায় এক উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন বাংলার বাঘ নামে পরিচিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দ্বিতীয় ভারতীয় উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও মাতা শ্রীমতী যোগমায়া দেবী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিবারের আসল বাড়ি ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার জিরাট বলাগড় গ্রামে। পরবর্তীকালে তার ঠাকুরদা জিরাটের বিত্তশালীদের সাহায্যে কলকাতায় ডাক্তারি পড়তে এসে জিরাট বলাগড় গ্রাম ছেড়ে কলকাতার ভবানীপুরে বস্তি স্থাপন করেন। 1921 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে গ্র্যাজুয়েশন করার পর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি 1924 সালে বিএল পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ স্থান লাভ করেন। এরপর তিনি পড়াশোনার জন্য ইংল্যান্ড পাড়ি দিয়েছিলেন। ইংল্যান্ড থেকে ফিরে এসে 1934 সালে মাত্র 33 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসাবে পদ গ্রহণ করেন। 1938 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট সম্মানে ভূষিত করা হয়। পরবর্তীকালে এটা নিয়ে বহু বিতর্ক সামনে আসে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার রাজনৈতিক জীবনে শুরু করেন 1929 সাল। এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কংগ্রেসের হয়ে বিধানসভা নির্বাচনে জয়লাভ করেন, কিন্তু মনোমালিন্যের জেরে তিনি পদত্যাগ করেন এবং 1937 সালে একজন নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে লড়ে পুনরায় জয়লাভ করেন। পরবর্তীকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ডাক্তার ফজলুল হকের মন্ত্রিসভায় অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী রূপে দায়িত্বভার গ্রহণ করেন এবং 11 ডিসেম্বর 1941 থেকে 20 নভেম্বর 1942 পর্যন্ত কাজ করে যান। 1939 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হিন্দু মহাসভায় যোগদান করেন এবং 1940 সালে তিনি হিন্দু মহাসভার কার্যকরী সভাপতি হিসাবে কার্যভার গ্রহণ করেন। 1941-এ একটা মিছিল করার সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এক বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, মুসলিমরা যদি ভারতবর্ষের বিভাজন চায় তবে ভারতের সকল মুসলিমদের উচিত তাদের তল্পিতল্পা গুটিয়ে পাকিস্তান চলে যাওয়া। উল্লেখযোগ্য বিষয় হলো তিনি তখন এবং তার দল হিন্দু মহাসভা মুসলিম লীগের সঙ্গে যৌথভাবে বাংলায় সরকার চালাচ্ছিল। 1946 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হিন্দু মহাসভার সভাপতি নির্বাচিত হন। এক সময় যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলা ভাগ তথা ভারত ভাগের তীব্র বিরোধিতা করেছিল, এমনকি মুসলিমদের পাকিস্তান চলে যেতে বলেছিল, পরবর্তীকালে তিনি নিজেই বাংলা ভাগের জন্য উঠে পড়ে লেগেছিলেন। 1947 সালে তিনি তৎকালীন গভর্নর লর্ড মাউন্ট ব্যাটেনকে চিঠি লিখে বলেন যে ভারত ভাগ হবে কি হবে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাংলা ভাগ করতেই হবে। 1947 সালে সেই সময় তিনি নেতাজির ভাই শরৎ বসু এবং তৎকালীন বাংলার মন্ত্রী সোহরাবর্দীর অখণ্ড ও স্বাধীন বাংলার চেষ্টার তীব্র বিরোধিতা করেন। 1947 সালের 15 আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নেহেরুর মন্ত্রিসভায় শ্যামাপ্রসাদ মুখার্জি শিল্পমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেন। ভারতের শিল্পমন্ত্রী থাকাকালীন শিল্প উন্নয়ন নিগম প্রথম শিল্পনীতি প্রণয়ন, চিত্তরঞ্জন লোকোমোটিভ স্থাপন,
সিন্ধি সার কারখানা সহ বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন শ্যামাপ্রসাদ মুখার্জি। খড়গপুরে ভারতের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি স্থাপনা, কলকাতায় প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্থাপনার ভাবনা তারই মস্তিষ্ক প্রসূত। 1950 সালের 14 এপ্রিল পূর্ববঙ্গে হিন্দুদের উপর অত্যাচার বেড়ে চলার প্রতিবাদে এবং নেহেরু লিয়াকত চুক্তির প্রতিবাদে তিনি নেহেরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। 1950 সালে সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যুর ফলে কংগ্রেসের মধ্যে জাতীয়তাবাদী শক্তির ভর কেন্দ্রে শূন্যতা সৃষ্টি হয়। এর ফলে তিনি তৎকালীন আরএসএস প্রধান গোলওয়ালকারের পরামর্শে 1951 সালের 21শে অক্টোবর ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন। ভারতীয় জনসংঘের প্রথম সভাপতি হিসাবে তিনি এবং তার দল 1952 এর সাধারণ নির্বাচনে লড়াই করে মাত্র 3টি আসন জিততে সক্ষম হন, যেখানে তিনি এবং আর দুজন মাত্র জিতেছিলেন। ডাক্তার মুখার্জি লোকসভায় ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি নামে বিরোধী দলের প্রতিষ্ঠা ও নেতৃত্ব দান করেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাশ্মীরের 370 ধারার তীব্র বিরোধী ছিলেন। কাশ্মীরে 370 ধারা চালু রাখলে অদূর ভবিষ্যতে সমস্যা বাড়তে পারে তা তিনি বারবার লোকসভার ভিতরে ও বাইরে বলতেন। 1953 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাশ্মীর গিয়ে 370 ধারার বিরোধী আন্দোলন করার জন্য কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং 11 মে সরকারের বিনা অনুমতিতে অবৈধভাবে কাশ্মীরের প্রবেশ করার সময় তাকে আটক করা হয়। পরবর্তীকালে 2019 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ মন্ত্রিসভা সেই বিতর্কিত 370 ধারা তুলে দেন, যেটা নিয়ে বিতর্ক কমার বদলে বিতর্ক আরও বেড়ে যায়। 1953 সালের 23শে জুন কারাগারে থাকা অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মারা যান। অবশ্য তার মৃত্যুর কারণ নিয়ে বহু বিতর্ক আছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন তার মৃত্যুর জন্য তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নেহেরু দায়ী, কিন্তু আজ পর্যন্ত সেটা প্রমাণ হয়নি। তবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মৃত্যু নিয়ে আলোচনা বিতর্ক সবসময় বজায় থাকবে। ভারতের রাজনীতিতে ইতিহাস শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সত্যি একজন বহুল আলোচিত চরিত্র হিসাবে মনে রাখবে। একসময় যে শ্যামাপ্রসাদ বাংলা ভাগের বিরোধী ছিল, পরবর্তীকালে তিনি নিজেই বাংলা ভাগ করতে উঠে পড়ে লেগেছিলেন। আবার একসময় শ্যামাপ্রসাদ মুসলিমদের পাকিস্তানে চলে যেতে বলেছিলেন, কিন্তু তিনি নিজেই মুসলিম লীগ মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন। উল্লেখযোগ্য বিষয় হলো যে ভারতের রাজনৈতিক এবং স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে বড় চরিত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সম্পর্ক কখনোই ভালো ছিল না। কথিত আছে যে নেতাজি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে কোনো মিটিং মিছিল ঠিকভাবে করতে দিত না। এমনকি নেতাজির অনুগামীদের সঙ্গে শ্যামাপ্রসাদের অনুগামীদের সবসময় ঝামেলা লেগে থাকত। এমনকি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আজাদ হিন্দ ফৌজের তীব্র বিরোধিতা করে তৎকালীন গভর্নর শরণাপন্ন হয়েছিলেন। এমনকি স্বাধীনতার পরে যদি নেতাজি বেঁচে থাকে তাহলেও যেন তাকে ভারত, বিশেষ করে তাকে বাংলায় ঢুকতে দেওয়া না হয় তার জন্য অনুরোধ করেছিলেন। শুধুমাত্র নেতাজি নয়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1942-এ গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করে বিতর্কে জড়িয়েছিলেন। 1945 সালে তার হাত ধরেই তৈরি হওয়া কলেজ পরবর্তীকালে শ্যামাপ্রসাদ কলেজ নামে পরিচিতি লাভ করে। 1969 সালে তার স্মৃতিতে দিল্লি বিশ্ববিদ্যালয় শ্যামাপ্রসাদ মুখার্জি কলেজ স্থাপন করেন। এছাড়াও দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সম্মান জানিয়ে গ্রহণ করা হয়েছিল বা হয়েছে। তবে কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার আসার পর থেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আমরা আরও বেশি চিনতে শিখেছি। মোদী সরকার আসার পর থেকেই কেন্দ্র সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সম্মান জানিয়ে তার বহু মূর্তি প্রতিষ্ঠা করেন, এমনকি বহু রাস্তার নাম তার নামানুসারে গৃহীত হয়। 12 জানুয়ারি 2020 বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা বন্দরকে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর হিসাবে ঘোষণা করেন। ভারতবর্ষের রাজনীতিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একটা বর্ণময় চরিত্র। তাকে আপনি ভালোবাসতে পারেন, তাকে আপনি ভালোবাসতে নাও পারেন, কিন্তু তাকে কখনো অবজ্ঞা করতে পারবেন না।
তাকে নিয়ে বিতর্ক আগেও হয়েছে, আজকেও হচ্ছে, ভবিষ্যতেও হবে, কিন্তু তিনি জীবিত থাকবেন সবার মনে, সবার আলোচনায়। শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে আপনার কী ধারণা কমেন্টে জানাতে এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে আরও জানতে স্টোরি ডেজার্ট ওয়েবসাইট ভিজিট করুন ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করে। এমন আরও ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেলে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে করে পরবর্তী ভিডিও মিস না যায়।